দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় সংকট সমাধান কোন পথে। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন অধ্যাপক ডক্টর মিসবাহ কামাল, শিক্ষাবিদ ও ভাইস চ্যান্সেলর, রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা। এছাড়াও আছেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, সিপিবি। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, গেল কয়েকদিনে কোটা সংস্কারে আন্দোলন, তারপর রাজপথ অবরোধ, এছাড়া বেশ কিছু অপ্রীতিকর ঘটনা আমরা দেখেছি। কোটা আন্দোলনের 6 সমন্বয়ক ডিবি হেফাজত থেকে তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে ভিডিও বার্তা দিয়েছে, সেটা আমরা দেখেছি। পাশাপাশি সমন্বয়কদের একটি অংশ তা না মেনে আজ বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল সারা দেশে। এমন পরিস্থিতিতে আলোচনার শুরুতে আমি অধ্যাপক ডক্টর মিসবাহ কামাল স্যার, আপনার কাছে আমি শুনতে চাই যে শিক্ষার্থী, বিশেষ করে যে সমন্বয়ক যে কমিটি ছিল তার 6 জন, তারা একটা বিবৃতি দিয়েছিল তাদের সকল ধরনের কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে। তারপরও তাদের আরেকটি অংশ থেকে এই কর্মসূচি, তাদের যে বিবৃতি সেটা তারা প্রত্যাখ্যান করেছে এবং তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ আমরা রাজধানী সহ দেশের কয়েকটি জায়গায় আমরা বিক্ষোভ দেখেছি। আমার প্রশ্নটা হলো, মানে এই যে ঘটনা ঘটলো, পাশাপাশি আমাদের যে সংকট, যে সমাধানের আসলে কোন প্রান্তে এখন আমরা দাঁড়িয়ে আছি? জি, অনেক ধন্যবাদ জিয়া আপনাকে। এবং আপনাদের যে শিরোনাম, যে কথা বলতে চাই, সেটা দেখে আমি উদ্বুদ্ধ হচ্ছি কিছু কথা বলতে। আপনার প্রথম প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি কোটা সংস্কার আন্দোলনে এই যে 2 শতাধিক ব্যক্তি যারা মৃত্যুবরণ করেছেন, আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা, তাদের পরিবারের প্রতি সমবেদনা, বন্ধু বান্ধব স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এখন ছাত্ররা যে আন্দোলনে নেমেছিল, সেই আন্দোলনটা একটা পর্যায়ে যে আমরা দেখলাম যে ছাত্রদের মধ্যে আর সীমাবদ্ধ থাকেনি। এই আন্দোলনটাতে অনেক সাধারণ মানুষের অংশগ্রহণ ঘটেছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। এক হচ্ছে যে এটা সাধারণ ছাত্রদের আন্দোলন, দ্বিতীয় হচ্ছে যে এই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ ঘটেছে। আর তৃতীয় কথাটা হলো যে এই আন্দোলনটাকে ভর করে আবার বিশেষ রাজনৈতিক শক্তি, তারা বিশেষ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টাও করলো, সেটাও আমরা দেখলাম। তো তার মানে বিষয়টা আর একটা জায়গায় দাঁড়িয়ে নেয়, ক্রমশ অগ্রসর হচ্ছে। তো এরই এক পর্যায়ে এসে আমরা দেখছি যে ডিবি হেফাজত থেকে যে 6 জন আন্দোলন সংগঠকের বিবৃতি এলো, এটা নিয়ে এর মাধ্যমে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা এলো। এটা নিয়ে কিন্তু জনমনের নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে। যেমন প্রথমত হচ্ছে যে এদের দুজনকেই তো 2 বা 3 জনকে, প্রথম 3 জনকে হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় নিয়ে যাওয়া হলো। তাদেরকে কি ডাক্তাররা ছেড়েছিলেন কিনা, রিলিজ অর্ডার দেওয়ার পরে তাদেরকে নেওয়া হয়েছে নাকি না দেওয়ার আগেই তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে তাদেরকে নিয়ে যাওয়া হলো, পরে আরও 3 জনকে নিয়ে যাওয়া হলো, একটি মেয়ে সহ, আন্দোলনের একজন নারী সংগঠক সহ, এবং তাদেরকে দিয়ে যে মানে তাদের নামে যে বিবৃতি প্রচার হলো, তারা আন্দোলনের ঘোষণাকে প্রত্যাহার করেছেন, একেবারে সরাসরি প্রত্যাহার করেছেন নাকি তারা আপনার তাদের যে বিশেষত যে দাবিটা ছিল যে হত্যাকাণ্ডের বিচার এবং আপনার ক্ষতিপূরণ সহ, যেগুলো মানে একেবারে খুবই ন্যায়সঙ্গত, তাৎক্ষণিক এবং ছাত্র আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত, এটা কোনো রাজনৈতিক দলের ব্যবহার করার বিষয় নয়, সেগুলোকেও পর্যন্ত না বলে তারা যে বিবৃতি প্রদান করলেন, এতে করে অনেকের মনে প্রশ্ন উঠেছে যে এই বিবৃতি কি তারা প্রত্যাহার করলেন না তাদেরকে দিয়ে জোর করে প্রত্যাহার করানো হলো। তারপরে তো ধরুন যে
তাদেরকে খাবার পরিবেশন করা হয়েছে, তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে মায়েদের সাথে প্রথমে দেখা করতে দেওয়া হয়নি। সেটাই বা কেন হবে নিরাপত্তা হেফাজত হলে? আর আপনার যেটা হলো যে আপনার আছে কিন্তু তার স্বজনরা স্যার দেখা করেছেন এবং পরে তারা পরে গিয়ে কথা করেছেন, বলেছেন। পরে করেছেন, না সেটা ঠিক আছে, এটা তো আগেও যেতে পারতো, আগেও হতে পারতো। আর খাবারের ছবি প্রকাশ করে যেটা করলেন সেটা অত্যন্ত লজ্জাজনক, এবং আজকে আমাদের একেবারে উচ্চতম আদালত থেকে পর্যন্ত সে ব্যাপারে নিন্দা জ্ঞাপন করা হয়েছে। হ্যাঁ, এবং এটাকে জাতীয় মশকরা বলে উল্লেখ করা হয়েছে। স্যার সে তো বিষয়ে এই যে আমি আসছি তো, আমাকে শেষ করতে দেন কথাটা। তো এখন এই যে বিষয়গুলো, এই সবগুলো বিষয় মিলিয়ে আমি আপনার যে কথাটা বলতে চাই যে আমার কাছে মনে হচ্ছে যে আপনার অনেক কাজ হচ্ছে যে কাজগুলো রাষ্ট্র ঠিক করছে না, বা রাষ্ট্র হয়তো সঠিক পদক্ষেপটা নিতে যখন চাইছে তখন অনেকটা দেরি হয়ে যাচ্ছে, সময় মতো পদক্ষেপটা নেওয়া হচ্ছে না। হ্যাঁ, যেমন ধরেন আপনার মানে তাদের পেরেন্টসদের সাথে দেখা করতে দেওয়া, বাবা মায়ের সাথে দেখা করতে দেওয়া, সেটা দেরিতে কেন? ওটা তো যখন গেলেন তখনই দেখা করতে দিতে পারতো, তাই নয় কি? মানে সময় মতো পদক্ষেপে যে হ্যাঁ, তো সময় মতো পদক্ষেপের ক্ষেত্রে যে দেরিগুলো হচ্ছে সেগুলো কিন্তু মানে দূরত্ব বাড়াচ্ছে। হ্যাঁ, প্রশাসনের সাথে ছাত্রদের, জনগণের দূরত্ব বাড়াচ্ছে। তবে আমি আরেকটা কথা বলবো যে ছাত্ররা যখন কর্মসূচি দেয় তখন ছাত্রদেরও কিন্তু হিসাব করতে হবে যে কোন কর্মসূচি ছাত্র পরিষদ থেকে দেওয়ার কর্মসূচি আর কোন কর্মসূচি হচ্ছে জাতীয় পর্যায়ের কোনো রাজনৈতিক দলের ক্ষমতা দখলের কর্মসূচি। এখন ছাত্র পরিষদ থেকে যদি রাষ্ট্র ক্ষমতা দখলের মতো করে কর্মসূচি দেওয়া হয় বা সেদিকে আন্দোলনকে ধাবিত করে এরকম কর্মসূচি দেওয়া হয়, সেটা কিন্তু আপনার সেটা অনেক প্রশ্নের জন্ম দেয় এবং সেটা অনেক সমস্যাও তৈরি করে। হ্যাঁ, তো সেই বিষয়গুলো কিন্তু ছাত্রদেরকে ভাবতে হবে। আমি মনে করি ছাত্রদের যে আন্দোলন, কোটা সংস্কার যে আন্দোলন, এটা একটা অত্যন্ত ন্যায়সঙ্গত আন্দোলন। ছাত্ররা তাদের ন্যায়সঙ্গত বক্তব্য নিয়ে শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করছিল, মানে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সে অবস্থায় বিশেষত আপনি যদি রংপুরের সেই হ্যাঁ সাঈদের কথা বলেন, আমাদের সেই ছাত্রটি, সে অকুতোভয় ছাত্রটি, তাকে ওভাবে একেবারে নিকট থেকে হ্যাঁ গুলি করে হত্যা করার যে বিষয়টা, তাকে তো গ্রেপ্তার করা যেতে পারতো, অন্য কিছু করা যেতে পারতো, তাকে গুলি করে হত্যা হলো। এবং শুধু তাই নয়, এখন আপনার যে এফআইআর হয়েছে সেই এফআইআর সারা দেশের কোনো মানুষ বিশ্বাস করে না। তো এইগুলো তো আপনার দূরত্ব বাড়াবে। কাজে আমি মনে করি যে আজকে মানে যে পদক্ষেপগুলো রাষ্ট্র নিচ্ছে, আমরা নিশ্চয়ই এখানে মৌলবাদের উত্থান চাই না, আমরা নিশ্চয়ই এখানে জঙ্গিবাদের উত্থান চাই না। এবং একটা ছাত্রদের ন্যায়সঙ্গত আন্দোলনের উপরে ভর করে কেউ যদি রাষ্ট্র ক্ষমতা দখলের আন্দোলনকে এগোতে চায় তো তারা নিজের প্ল্যাটফর্ম থেকে করুক, তারা ছাত্রদের ঘাড়ে ভর করে কেন করবে? হ্যাঁ, সেটাও যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি আমি মনে করি যে ছাত্রদের ন্যায়সঙ্গত আন্দোলন করার অধিকার আছে, সে স্পেস দিতে হবে। ধন্যবাদ স্যার। জনাব রুহিন হোসেন প্রিন্স, ডক্টর মেজবা কামাল স্যার যে বিষয়, অনেকগুলো বিষয় এখানে নিয়ে আসছেন যে ছাত্রদের আসলে কি করা উচিত, কোন দিকে বিবেচনা করা উচিত, এই বিষয়টা যেমন নিয়ে আসছেন, পাশাপাশি কোটা সংস্কার যে যৌক্তিক আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে স্যার কথা বলেছেন। এছাড়া সরকার যে সময়ক্ষেপণ করেছেন, সঠিক সময় যে সিদ্ধান্ত, সে বিষয়গুলো নিয়ে আসছেন। পাশাপাশি আপনার কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই যে এই একটা পক্ষ যে তারা কর্মসূচি প্রত্যাহার করলো, তারপর একটা পক্ষ তাদের নতুন করে কর্মসূচি দিল ছাত্রদের পক্ষ থেকে, এবং আজকেও বিক্ষোভ হয়েছে, তাহলে আমরা এই যে সমাধান উচ্চ আদালত থেকে যে আদেশ দেওয়া হলো, রায় দেওয়া হলো, আমরা আসলে যে সংকটটা, সেটা আসলে সমাধানটা আসলে কোন পথে যাচ্ছে আমাদের? ধন্যবাদ আপনাকে। আমি কথার শুরুতেই যারা এই লড়াইয়ে নিজেদের জীবন দিয়েছেন তাদেরকে বিশেষভাবে স্মরণ করছি। একই সাথে আমি লড়াকু ছাত্র তরুণদেরকেও বিশেষভাবে স্যালুট করছি, কারণ তারা এই সংকটময় সময়ে নিজেদের জীবন উৎসর্গের মতো পরিস্থিতিকে সামনে রেখে একটা যে লড়াই করেছে, এটা বাংলাদেশের ইতিহাসে অনন্য, এবং এটা একটা অনন্য ইতিহাস হয়েই থাকবে বলে আমি মনে করি। দেখুন, খুব সহজে যদি বলি, আপনি বলছেন যে কেউ প্রত্যাহার করেছে, আবার চলছে, কি হলো?
প্রথমে হলো ওই কথা বলার আগে একটু বলতে হয় যে প্রথমে সংকটটা যদি আমরা কিভাবে চিন্তা করব, আমি বড় ক্যানভাসে যাচ্ছি না। একটা সময় 2018 সালে যখন আন্দোলন শুরু হয়েছিল তখন ছিল কোটা সংস্কার আন্দোলন। খেয়াল করেন, কোটা সংস্কার আন্দোলন, এটাকে বাতিল করে দেওয়া হলো পুরো কোটা। এবং এখন আমরা তখন বলেছিলাম যে এটা হচ্ছে রাগের মাথায় হয়েছে, এখন তিনি নিজেই স্বীকার করলেন। এবং পরে যেটা এখন আন্দোলন হচ্ছে, এই আন্দোলনটা দেখবেন তারাই নাম দিয়েছে এই ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন। তাহলে এইখানে তো তরুণদের ভাষা পড়ার জানা দরকার বলে আমাদের কাছে মনে হচ্ছে। নিশ্চয়ই তাহলে আন্দোলনটা কিন্তু খালি আর কোটা সংস্কারের জায়গাটাতে নাই, সেইটার সাথে এই জায়গা আছে। এবং যদি বলেন আমাকে, যে আমি বললাম ছোট ক্যানভাসে বললে, এই যে তরুণ সমাজ, সরকারি তথ্য বলছে 40% যারা এই ধরনের লেখাপড়া জানা সার্টিফিকেটধারী তারা নিষ্ক্রিয় হয়ে বসে থাকে, মানসম্পন্ন কাজ পায় না। আমাদের এই দেশের বিরাট অংশ তরুণ লেখাপড়ার পরে বিদেশে যায়, তার মানে সামনে কোনো ভিশন নাই। সেই জায়গায় দেখে নানা ধরনের, এইখানে অনেক কর্মসংস্থানের খালি থাকলেও সেখানে লোক নেওয়া হচ্ছে না, কর্মসংস্থান ঠিকমতো হয় না, নানা জটিলতা। সুতরাং এই জায়গায় তারা তাদের মর্যাদা সহই কাজটা চায়। একই সাথে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয় তারা দেখেন যে গেস্ট রুম কালচার থেকে এমন এমন জায়গাটা, সেখানে তার একটা মর্যাদা সম্পন্ন মানুষ তারা নাই, ক্ষমতাসীন দল তাদের কারণে যেটা হয়। তাহলে আমি এই ছোট ক্যানভাসে যেটা বললাম, তাহলে আপনি এই পুরো জায়গাটার বিক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ ওই একটা দাবিকে সামনে রেখে হয়েছে। এখন একটা জিনিস ঠিক আছে, সামনে যে পয়েন্টটা ছিল, আপনি যদি যথাসময়ে যথাভূমিকা নিতেন তাহলে হয়তো একরকম হতো, হলোই না, উপেক্ষা করছে। যেটা কোর্ট জানে, এ জানে, সে জানে, পরে দেখলেন আসলে রাজনৈতিক সিদ্ধান্তের উপরে নির্ভর করে সবটা হলো। আমি এই কথা অনেকদিন আগেও বলেছি যে এটা যখন টেলিভিশনে হলো, তখন একজন খুবই জুনিয়র শিক্ষার্থী, যিনি আইনের ছাত্রী একটা বিশ্ববিদ্যালয়ের, তিনি এসে বলছেন যে আমাদের এই সমস্ত অনেকেই টেলিভিশনের সামনে এইভাবে কথা বলে কিভাবে, আগের দিন বলে সম্ভব না, পরের দিন দেখি সম্ভব হচ্ছে, ওনারা এত বড় বড় পদধারী নেতা, কি করে এটা সম্ভব হয়? তাহলে সংকটের ওই গভীরতা চিন্তা করলে সমাধানটা কি হলো? আসলে না। সমাধানের পরিস্থিতিটা করতে যাই কি হলো, বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের ছাত্র সংগঠনের হামলা, পাল্টা ঘটনা বলি, নানা ঘটনা, তারপরে যে হত্যাযজ্ঞ, বাংলাদেশের ইতিহাসে এটা ঘটে নাই। একইভাবে ধ্বংসযজ্ঞ আমরা দেখলাম। তাহলে আপনি দেখেন এই জায়গাগুলোতে যখন এই ধরনের ঘটনা ঘটলো, তাহলে আমরা তখন বললাম যে ওদের রাজনৈতিক যে প্রথমে দাবি ছিল কোটা, আজকে কিন্তু কোটায় নাই। এইখানে রাজনৈতিক দল এবং অন্য জায়গাগুলো, এই জায়গায় যারা আছেন, স্বাভাবিক এই ধরনের ঘটনা আমরাও তাদেরকে সমর্থন করেছি, কিন্তু তাইলে আগে ছিল কোটার আন্দোলন, মানে সেই জায়গা আন্দোলন। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে স্যার যেটা বলেন অনুপ্রবেশের যে বিষয়টা, আমি আসছি অনুপ্রবেশ ইজ ডিফারেন্ট থিং। ওই কথা আমাদের পরিষ্কার কথা আমরা বলেছি, একটা স্বাধীন নিরপেক্ষ কমিশন গঠন করে কোথায় কি হয়েছে সেইটাকে নির্ধারণ করা হোক, যে প্রকৃত ঘটনা, কারণ প্রকৃত ঘটনা না উদ্ধার করার আগে এই কথা বলা যথাযথ না। এবং মনে রাখতে হবে, রাষ্ট্রযন্ত্রকে আমরা চিনি। আপনার মনে আছে আওয়ামী লীগের সমাবেশে যে ভয়ানক ন্যাক্কারজনক হামলা ঘটেছিল, তারপরে আমরা বিচারপতি জয়নালকে চিনতাম, জয়নাল আবেদিন, তার কমিশন কি করেছে আমরা জজমিয়া নাটক দেখেছি, আমরা সংসদে বক্তৃতা শুনেছি। সুতরাং এই রাষ্ট্রযন্ত্রের এই জায়গাগুলো কিন্তু সবাই জানে। তাহলে আপনি বিশ্বাসযোগ্য করতে গেলে আপনি ওই ধরনের একটা কমিশন করেই ও বিষয়ে কথা বলেছেন। কিন্তু আমি সেই আলোচনার জায়গা থেকে যেটা আসতে চাই, তাহলে আপনি যদি এখন সংকটের সমাধান করেন, তাহলে ছাত্রদের পরের যে দাবি 9 দফা, তার হত্যাকাণ্ডের বিচার থেকে শুরু করে যথাযথ মর্যাদার কোশ্চেন, কি বলে বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, আরও যে দাবি আছে সেইটা করতে হবে। আর আমরা বামপন্থীদের দিক থেকে বলেছি, যারা বাংলাদেশে এই শাসক গোষ্ঠীর বিপরীতে রাজনীতি করি এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে থেকে কখনো চাই না যে 71-এর ঘাতকদের উত্থান বন্য জায়গায় ঘটুক আর স্বৈরশাসক টিকে থাকুক, মানে স্বৈরশাসকের বিরুদ্ধে, রাজাকারদের বিরুদ্ধে যারা আমরা মুভমেন্ট করি, তারা বলে আসছে এই সংকট রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। সেটা আমি পরে আসবো। তাহলে বলি, এখন আমি ছাত্রদের পার্টে থাকি, তাহলে ছাত্রদেরকে তো আপনি একটা উন্মুক্ত পরিবেশ দিতে হবে, যে উন্মুক্ত পরিবেশে সে তার বন্ধুদের সাথে, মানে ওই সমন্বয়ক, আমরা তো জানি না, কারণ এটা নির্দলীয় আন্দোলন, আমাদের দল হিসাবে তো এখানে যুক্ত না আমরা, বা আমার ছাত্র সংগঠন না, তাহলে তারা একসাথে বসে তাদের দাবি দেওয়ার বিষয়ে কথা বলবে। কিন্তু আমরা কি দেখলাম, যেটা মেজবা ভাই পরিষ্কার ভাষায় বলেছেন, যে ডিবি কার্যালয়ে যেটা করা হয়েছে এবং অন্যটা কিছু, কেউ এটা বিশ্বাস করে না। আমি আসবো, আমি এটাই শেষ করে দিই, এইটা দিয়ে বরঞ্চ আমি দেখি এই সংকটকে আরো তীব্র করা হলো, যার কারণে দেখবেন এত সংকটের মধ্যে আজকে যে বিক্ষোভ হয়েছে, আমি দেখি এটা ক্ষোভের সামান্যতম বহিঃপ্রকাশ। ধন্যবাদ। আমরা আলোচনায় আবারও ফিরব। দর্শক যে কথা বলতে চাই, অনুষ্ঠান ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। জনাব রহিন হোসেন প্রিন্স যে কথাটি বলে শেষ করলেন, আমি সেটা রেশ ধরে আমি একটু স্যারের কাছে আসবো, যেটা এই সংকট যে তীব্রতর হচ্ছে যে বিষয়টা ধরে শেষ করলেন। পাশাপাশি আপনিও একটু আগে বলে গেছেন যে এই ডিবি কার্যালয়ে যে 6 সমন্বয়ককে রাখা হয়েছে, আজকে তার পরিবার তাদের সাথে দেখা করেছেন, কথা বলেছেন, তারা মিডিয়ার সামনে তারা সন্তুষ্টি কথাই আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি ডিবির পক্ষ থেকেও বলা হয়েছে যে যত শীঘ্র সম্ভব তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের বিষয়। আমার প্রশ্নটি হচ্ছে যে এই যে নিরাপত্তার বিষয়, এটাকে অন্য কোনোভাবে এটা করা যেত নাকি? পাশাপাশি প্রিন্স ভাই যে প্রশ্নটা করলেন যে এতে করে সংকটটাকে আরেকটু মানে তীব্র করা হলো বিষয় নিরাপত্তার বিষয়, মানে ছাত্রদের নিরাপত্তা। হ্যাঁ, ছাত্রদের নিরাপত্তা, হ্যাঁ না, নিশ্চয়ই আপনি যে প্রশ্নটা তুলেছেন, যেটা আমাদের রহিন হোসেন প্রিন্স বললেন, তিনি নিজেই এক সময় তুখোড় ছাত্র নেতা, এখন আমাদের জাতীয় পর্যায়ের নেতা। তো তিনি যে কথাটা বললেন সেটা কিন্তু আসলেই ঠিক আর কি আপনার। এবং এই যে আপনার এখন একটা মানে একটা অবিশ্বাসের দোলাচল তৈরি হয়েছে, হ্যাঁ, আপনার এই দোলাচলটা হয়তো যদি এটাকে আরেকটু অন্যভাবে হ্যান্ডেল করা হতো, হ্যাঁ, তাহলে আপনার সেটা মানে অনেকখানি কমতে পারতো বা কেটেও যেতে পারতো। যেমন ধরুন, আমি সহজ কথা বলি যে ওদের ওই 6 জন ছাত্রনেতা যে বিবৃতিটা দিলেন, সেই বিবৃতিটা ভিডিও করে প্রচার করা হলো, হ্যাঁ। তো ওখানে তো আপনার মানে ওখান থেকে তো মানে সংবাদ সম্মেলন করার হল আছে, জায়গা আছে, তাই না? সেখান থেকে তো প্রায় সংবাদ সম্মেলন করা হয়। তো সেই হল থেকেই তাদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করা হলো না কেন? হ্যাঁ, তো তাহলেই তো আপনার ধরেন বিষয়টার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যেত, হ্যাঁ। আর তারা যদি অন্যদের সাথে কথা বলার সুযোগ পেতেন, তার মাধ্যমে যদি এটা হতো, তাহলে বেড়ে যেত। আমি আসলে যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে যে ধরুন মানে ছাত্রদের যে 8 দফা বা 9 দফা দাবি ছিল, সেই 9 দফা দাবির মধ্যে প্রধান যে দাবি, সেই দাবিটা কিন্তু পূরণ হয়ে গেছে। এবং তার মধ্যে ধরুন কোটার মধ্যে তো আপনার 93 ভাগ কোটা ছাত্রদেরকে মেধার ভিত্তিতে দেয়া হয়েছে, প্লাস যে 5% মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানদের দেওয়া হয়েছে, সেটা আসলে তাদের খুব একটা কাজে লাগবে না। কারণ এটা যদি তৃতীয় প্রজন্মকে দেওয়া হতো তাহলে হয়তো এটা কার্যকরী হতো। এখন যেহেতু এটা সন্তান পর্যন্ত লিমিট করে দেওয়া হয়েছে, ওইটাও তাদের খুব একটা কাজে লাগবে না, 1%ও সেখানে ইউজ হবে না। ফলে কি হবে যে ওইটাও কিন্তু মেধার ভিত্তিতে চলে আসবে। ভার্চুয়ালি 98% মেধার ভিত্তিতে দিয়ে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, একটা ধরেন এটা নিয়েও প্রশ্ন অনেক রয়ে যায় এবং আগামীতে প্রশ্ন উঠবে, হ্যাঁ, বাট সেটা অন্য প্রসঙ্গ। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ছাত্রদের 1 দফা পূরণ হয়েছে, কিন্তু তাদের যে অন্য দফাগুলো ছিল, সেই অন্য দফাগুলোর ব্যাপারে কি হচ্ছে সেটা নিয়ে তো কিছু বলা হচ্ছে না। এটা না বললে ছাত্র সমাজ শান্ত হওয়াটা তো মুশকিল। আমাদেরকে তো ছাত্রদেরকেও বুঝতে হবে। যেমন ধরুন, আমাদের একজন মাননীয় বিচারপতির নেতৃত্বে একটা কমিশন করে দেওয়া হয়েছে, কিন্তু সেই বিচারপতিকে দেওয়া হয়েছে প্রথম যে 6টা হত্যাকাণ্ড, সেই 6টা হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করার দায়িত্ব। এবং তিনি নিজেও বলেছেন যে তিনি তার কার্যপরিধিকে সীমাবদ্ধ রাখবেন ওই 6টা হত্যার বিচারের মানে তদন্তের মধ্যে। তাহলে এই যে আজকে যে সরকারিভাবে বলা হচ্ছে 150 জন নিহত হয়েছে, বেসরকারিভাবে 2 শতাধিক নিহত হয়েছে, এত হাজার হাজার আহত হয়েছে, এদের ব্যাপারে তদন্ত কে করছে? এ ব্যাপারে তো কোনো নির্দিষ্ট উত্তর নাই, কিন্তু এগুলো তো তদন্ত হতে হবে। তো সেই জন্য আমি মনে করি যে এটা তো ছাত্রদের একটা অন্যতম দাবি। এবং দেখুন যে আপনার এইটার ব্যাপারে কি হচ্ছে এটা বলতে হবে। তো এগুলো পর্যালোচনার জন্য অন্তত পক্ষে কাউকে একটা দায়িত্ব দেওয়া হোক, একটা কমিশন গঠন করা হোক, হ্যাঁ, এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হোক। আমি মনে করি ছাত্রদের যে দাবিগুলো ছিল, এই সবগুলো দাবি পর্যালোচনার জন্য একটা কমিশনকে দায়িত্ব দেওয়া যেতে পারে এবং তারা ছাত্রদের দাবিগুলোকে পর্যালোচনা করে এর মধ্যে কোনটা গ্রহণযোগ্য, কিভাবে করণীয়, সে বিষয়টা নিয়ে তারা সরকারের কাছে একটা রেকমেন্ডেশন দেখ। তাহলে তো ছাত্ররাও বুঝবে যে না, কাজটা এগোচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, তবে আমি ছাত্রদেরকেও বলবো যে ছাত্রদেরকেও বুঝতে হবে যে ধরেন এই কাজগুলো করতে সময় লাগবে, হ্যাঁ। যে যেমন ধরেন একটা কমিশন যদি এই এতগুলো হত্যা তদন্তের দায়িত্ব নেয়, এতগুলো আহত আছে, হতর পাশাপাশি,
তাহলে তো আপনার সেটা করতে সময় লাগবে, সেই সময় দিতে হবে। ছাত্ররা যেমন ধরুন, আমি একটা ব্যাপার পছন্দ করিনি, ছাত্ররা রাষ্ট্রপতির কাছে যে স্মারকলিপি দিয়েছে, আমি মানে অত্যন্ত সঠিক পদক্ষেপ নিয়েছে বলে মনে করি। কিন্তু তারা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে বলল 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে আপনার জাতীয় সংসদের অধিবেশন ডেকে আপনার আইন পাশ করতে হবে। একটা জাতীয় সংসদের অধিবেশন ডাকতে গেলেও তো 7 দিন সময় দিতে হয় রাষ্ট্রপতিকে কমপক্ষে। আর তাছাড়া আপনার জরুরি পরিস্থিতিতে তো 3 দিন সময় লাগবে, তাই না? আর মহামান্য রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, তাকে বলার সময় যদি বলা হয় আপনাকে 24 ঘন্টার মধ্যে করতে হবে, এত তাড়া কেন? হ্যাঁ, এই প্রশ্নগুলো তো উঠবে। তো আমি মনে করি যে ছাত্রদেরকেও বুঝতে হবে যে সময় লাগবে। তারপর দেখুন, ওরা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি করছে, খুবই ন্যায়সঙ্গত দাবি। আপনি বিশ্ববিদ্যালয় খুলে করবেনটা কি? কারণ শিক্ষকদের আন্দোলন চলছে এবং অত্যন্ত ন্যায়সঙ্গত আন্দোলন। কাজে সেখানে শিক্ষকদের আন্দোলন, এটা ভালো যে আজকে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক হচ্ছে, কিন্তু সেই বৈঠকও দেখেন কতদিন পরে হলো, 1 জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছে। এবং সেখানে শিক্ষামন্ত্রী বলেছেন যে এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মানে ঠিক আছে, তার জন্য হয়তো সময় লাগবে, পরিস্থিতি জনিত কারণে সময় লাগবে। আর শিক্ষকদেরকে তো মানে সেখানে দায়িত্ব নেওয়ার জন্য থাকতে হবে। তো কাজে এই সমস্ত বিষয়গুলো একটা আরেকটার সাথে যুক্ত, এগুলো সব ছাত্রদেরকে বুঝতে হবে। এবং ছাত্ররা যদি ধরেন একটা মানে এই কথা বলে যে ঠিক আছে আমরা এতদিন অপেক্ষা করতে, মানে ধরেন অন্তত 1 মাস সময়, 2 মাস সময় তো লাগবে, তো সেই সময়টুকু তো দিতে হবে। কিন্তু আপনার একটা কমিশন গঠন করে ছাত্রদের দাবিগুলো বিবেচনা করা হচ্ছে, এইটা সুনিশ্চিত করলে আমি মনে করি যে ছাত্রদের যে আবেগ কিংবা এই সংকট থেকে আমাদের যে এটা আমাদের সংকট থেকে উত্তরণের একটা পথ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আমি আবারও আসবো। জনাব রুহুল হোসেন প্রিন্স, আপনি নিশ্চয়ই শুনছিলেন সংকট সমাধানের জন্য স্যার যে বিষয়টা বললেন যে একটা কমিশন গঠন ছাত্রদের দাবি নিয়ে। পাশাপাশি আরেকটা বিষয় স্যার যেটা বলে গেছেন যে হতাহতের সংখ্যা নিয়ে যে সরকারের পক্ষ থেকে বেসরকারিভাবে যে বিষয়গুলো আসছে, তো এই যে বিভ্রান্তি, এটা দূরকরণ আসলে সেক্ষেত্রে কি আপনার কাছে স্যারের প্রশ্ন আছেই, কমিশন গঠন যে বিষয়টা স্যার বলে গেলেন, পাশাপাশি এই হতাহতের সংখ্যা। না, আমি এই শেষ কথাটা বলি, তারপর অন্য জায়গায় যাই। এই যে বলছেন যে সংখ্যা তত্ত্বের যে এটা তো দূর করতে হবে। তাহলে এই দূর করতে গেলে আপনি ধরেন আমাদের যে পত্রপত্রিকাগুলো, তারা তো ইতিমধ্যে 210 আর একটু কিছু বলেছে, নাম টাম সহই বলেছে। আবার সরকারি যেটা বললো, তাহলে এইখানে তো আপনাকে আগে আশ্বস্ত করতে হবে যে আমি একটা টিমকে দায়িত্ব দিলাম, যেটা উনি কমিশনের কথা বললেন বা যাই করি, যে তারা এই কাজটা করছে। তা আশ্বস্ত করার মতো তো অবস্থা দেখল না। পত্রিকায় দেখলাম আহতর সংখ্যা 6000-এর উপরে। আমরা গতকালও ঢাকা মেডিকেল কলেজে দেখে এসে পরিস্থিতি কি আমরা এটা জানি এই জায়গাগুলো। এখন বিষয়টা দাঁড়াচ্ছে দেখেন যে হ্যাঁ ঠিক আছে যে অনেক কিছু ছাত্রদেরকেও বুঝতে হবে, কিন্তু পরিস্থিতিটা কোথায়? ছাত্ররা তো চোখের সামনে দেখছে কি। যদি তাদের চোখের সামনে এরকম একটা ভীষণ দেখতো যে ঠিক আছে একটা টিম করেছি, সেই টিম আমার 1, 2, 3, 4 করে আমার দাবিগুলো পর্যালোচনা করছে। কিন্তু রাষ্ট্রীয় শোক যেটা, আচ্ছা রাষ্ট্রীয় শোক অন্য জিনিস, সেটা আমি বলি যে যদি এই জায়গাগুলো তারা দেখতে পেত তাহলে তাদের ভূমিকা হতো একরকম। কিন্তু তারা দেখছে কি? দেখছে হচ্ছে যে খুঁজে খুঁজে এখনো যে ছাত্রদের বাড়ি বাড়ি যে তল্লাশি করে অ্যারেস্ট করা হচ্ছে। অ্যারেস্টের পরিমাণ দেখছেন, গতকাল একটা পত্রিকা রিপোর্ট হয়েছে 9000 ছাড়িয়ে গেছে। ছাত্র কিন্তু অনেক এর মধ্যে। আমরা জানি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা কোটা আন্দোলনের প্রধান সারির নেতা ছিলেন, তাদেরকে এই যে কি বলে চাপ দিয়ে লিখে নেওয়া, উইথড্র সহ নানা ধরনের ভূমিকা রাখছে। তাহলে আমি বলছি যে এই কাজগুলো যখন তাদের সামনে আসে, তাহলে তারা তো দেখে যে উল্টা কাজ হচ্ছে বাস্তবে, যে সময় ক্ষেপণ করা হচ্ছে তাদের উপরে নির্যাতন নিপীড়নের জন্য, বাস্তবে সমস্যা সমাধানের জন্য। তাইলে পথ একটা ছিল বা আছেও, যেটা মাজবা কামাল ভাই বললেন কারেক্টলি, যদি পুরোপুরি দেখা যেত যে এইরকম একটা কমিশনের উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং যে তারা ছাত্রদেরকে আস্থায় আনতে পারতো যে তারা প্রকৃতপক্ষে কাজ করবে, তখন অন্য জিনিস করতে পারতো। এই ক্ষেত্রে আমি আরেকটা কথা শুরুর মানে কি এই বিষয়ে একটু বলতে চাই। আমার ধারণা দেখুন যে যারা এই যে আন্দোলন করছে প্রধান সারির নেতা, তাদেরকে তাদের বক্তব্য পত্রিকায় পড়েছি বা আপনারা অনেক সময় টেলিভিশনে এনেছেন, যতটুকু সময় হয়েছে দেখে বুঝেছি। আজকে এই মেধা শব্দটাও আমার ধারণা যে কারেক্টলি প্রয়োগ না, এটা আমিও বলবো। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে সাধারণ কোঠা।
93 সাধারণ কোটা। কারণ যারা 7% আসবে তারাও তো মেধায় আসে, তাদের জন্য একটা বিশেষ কোটা। তারা মেধা অন্য মেধা না, মেধা নিয়ে অবশ্য একটু ডিফারেন্ট আলোচনা আমরা করছি, সেটা হয় উচিত। ভালো করে খালি লেখাপড়া কাজ কলম, অন্য কি সমাজের প্রতি দায়বদ্ধতা নাই, মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধতা নাই, সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িক চেতনা নাই, আর ভালো রেজাল্ট করলেই মেধা হবে কিনা সেটা অন্য আলোচনা, আমি সে আলোচনা আজকে তুলছি না। কিন্তু আমি বলছি ওই জায়গায় একটু খেয়াল করবেন, দাবির মধ্যে যে পয়েন্টটাকে আমি যদি বুঝে থাকি, ওই যে বললাম বৈষম্য বিরোধীর পয়েন্টটাকে যদি নিয়ে আসতাম তাহলে সংকট হতো না। কারণ এখন আজকে ধরে নেন, এটা তো কারেক্ট বলছেন, যে একটা ছিল যে মুক্তিযুদ্ধের সেকেন্ড জেনারেশন পর্যন্ত এটা করা হোক, নাতিপুতি দরকার, এটা আমরাও বলেছি। তাহলে সেইটাও দরকার ছিল পর্যালোচনা করে, যখন যেটা দরকার। এখন যদি বেশি দরকার হয় বেশি দেবে, যখন দরকার হয় কম দেবে। আমাদের এই পর্যালোচনা অবশ্যই নারী কোটা থাকা দরকার, অবশ্যই আদিবাসী কোটা থাকা দরকার, অবশ্যই মানে আর একটু বাড়তি আদিবাসী কোটা, অবশ্যই আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী বিভিন্ন জায়গায় আছে তাদের জন্য কোটা থাকা দরকার, পর্যালোচনা করে। আমি দেখেছি যে তাদের একজন সমন্বয়ক একবার টেলিভিশনে এইটা বলেছে যে একটা কমিশন গঠন করা হোক, এবং পরেও তারা বলেছে যে কমিশন গঠন করে, তারা কিন্তু প্রথমে যখন কোর্টে ছিল তখনও কমিশন গঠন করে যদি সরকার তার একটা রাজনৈতিক সিদ্ধান্ত ঘোষণা করতো যে কমিশন করে দিয়েছে, আর যদি ওই কথাটা বলতো যে মুক্তিযুদ্ধ আমরা নাতিপুতি পর্যন্ত রাখছি না এবং অন্য জায়গায় প্রয়োজন অনুযায়ী তথ্যপত্রের ভিত্তিতে করব, তাহলে কিন্তু জিনিসটা সংকট সমাধান আরো ইজি হতো। এখন পর্যন্ত এটা পুরোপুরি সংকট কিন্তু সমাধান হয়েছে তা বলা যায় না। কারণ আপনি দেখবেন, এই যে আপনি যেটা বললেন, আপনি মেনে নেওয়ার কথা বলছেন, কিন্তু তো দাবি তো আছেই, নারী কোঠা করতে হবে, দাবি তো আছে এখনো সংবিধান অনুযায়ী। এটা যদি অন্য কেউ এখন কোর্টে যায় তখন আপনি আবার কি করবেন? যার জন্য দেখেন এরাও এটা বলছে যে নির্বাহী নির্দেশ প্রথমে বলেছে করা দরকার, এবং এরা তো ছাত্র, আপনার কতগুলো তাদের বুঝ কোত্থেকে কি হচ্ছে আমি জানি না, কিন্তু বুঝতে হবে তাদের কথাকে আপনি সব ধরলে চলবে না, আপনাকে দেখতে হবে প্র্যাকটিক্যালিটি। আপনি যখন একটা নির্বাহী আদেশ কিছু করতে হবে, ঠিকই আছে, নির্বাহী আদেশে যদি কমিশন করে আপনি একটা পর্যালোচনা করে অন্য পয়েন্টগুলো রাখতে একরকম, কিন্তু নির্বাহী আদেশে একটা আপনি দাড়ি টেনে দিলেন, কদিন পরে সেটাকে নিয়ে যদি আবার চ্যালেঞ্জ হয়, আমি বলছি যে এই কোশ্চেনগুলো থেকে যাচ্ছে, তাহলে সেই কোশ্চেনগুলো রিজলভ করতে হলে আপনি একটা কমিশন সহ এই কাজগুলো করতে হবে। আর একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটা বলেছেন, এটা শতভাগ একমত, তাদের যে 9 দফা আপনাকে তো বলতে হবে যে এটা তো এই রাজনৈতিক উদ্যোগ নিতে হবে, এবং বলতে হবে যে আমি এই জায়গায় দায়িত্ব দিলাম কাদেরকে, যাদের প্রতি তারা ভরসা স্থাপন করতে পারে। কিন্তু এমন লোক দিলে তো হবে না যে যাদের কথার উপরে এইখানে সংকট নতুন নতুন করে তৈরি হয়েছে, এসব পুরনো আলোচনা নতুন করে আমি এখানে আর পারছি না। তাহলে আপনি নির্ভরযোগ্য মানুষকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে ওই ছাত্রদেরকে আস্থায় আনতে হবে, এইটা একটা দিক। আরেকটা কথা এটা না বলে পারছি না, এই অনেক কথা যথাযথভাবে বলাটাও সময় উপযোগী না, তারপরে আমি শুধু এইটুকু বলছি, একটু মনে রেখেন আমাদের এইবারের ছাত্ররা, আপনি দেখেন জীবন দেওয়া, যারা ছাদে বসেছিল বাচ্চা শিশু, সেই ভয়াবহতার কথা আমি বাদ দিলাম, কিন্তু আন্দোলনে যারা গেছে কিশোর থেকে শুরু করে যে যুবকরা, আমি ছাত্রদের কথা বলছি, আপনি এই যুবকদের কিন্তু আপনার রিড করতে হবে। আপনি যখন একটা পলিটিক্যাল পার্টি, তার নেতৃবৃন্দ, তারা যখন একটা মুভমেন্ট করে, তারা যে সাব্যস্ত জায়গায় থেকে করে, আর কিশোর তরুণরা যখন করে, তারা কিন্তু এই দিকে তাকায় না, তারা মনে করে যে আমাকে অপমান করেছো, প্রয়োজনে জীবন উজাড় করে দেবো, আমি যাব। আপনি দেখেন অনেকে যারা জীবন উজাড় করেছে তাদের ফেসবুক অন্য জায়গায় কি হচ্ছে। তাহলে এই জেনারেশন তো হাজার হাজার যেটা নেমেছে এখনো তারা আছে, তা আপনি তাদের সেই ভাষা বুঝবেন না, না বুঝে আপনি তাদেরকে আস্থায় নিয়ে কি তারা চায় সেইটা না করে আপনি আবার দমন পীড়নের মাধ্যমে নতুন করে করবেন, তাহলে তো আপনি এই দ্রুত এই সংকট সমাধান আপনার ওই কথা সংকট সমাধান করতে গেলেই তাদের অবস্থানটা বুঝেই তাদের দাবি যেগুলো আমলযোগ্য আপনাকে সামনে শো করতে হবে, যে এই আমলযোগ্য মানে যেটাকে আমরা করতে পারি, আমি এই করার নীতিগত ডিসিশন নিয়েছি। ধরুন আমি বোঝার জন্য বলি, যদি আমি ভুল না করে থাকি, আমাদের আইনমন্ত্রী তিনি যেভাবে প্রথমে বললেন যে হ্যাঁ ওদের দাবি সবই তো মানে আমরা করছি এবং যে পূরণযোগ্য, তাহলে তার পজিটিভ ভূমিকা কই? তা পূরণযোগ্য মানে কি তাকে আবার গ্রেপ্তার করা? পূরণযোগ্য মানে কি তাকে একটা জায়গায় কার্যালয়ে নিয়ে তার ওইখান থেকে যেটা উনি বলেছেন, এগুলো আমি রিপিট করতে চাই না, এগুলো খুবই বিরক্তিকর কথা। যদি কথার কথা তাদের সাথে কোনো কিছু বুঝ থাকে, বুঝতে দিয়ে যদি ছেড়ে দিত যে ভাই তোমাদের সাথে কথা হয়েছে, তোমাকে উন্মুক্ত তোমার বন্ধুদের সাথে কথা বলো এবং পজিটিভ পজিশন নাও, তারা বিশ্ববিদ্যালয়ে যে প্রেস কনফারেন্স করে যদি বলতো, দেখতেন এই সংকটটা সমাধান ইজি হতো। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে যে বলবে, তার জন্য তো তাকে আধার দিতে হবে, তার দাবির বাস্তবসম্মত পজিশন দিতে হবে। সেইটা না করে আপনি যদি এই ধরনের ঘটনাবলীর মধ্য দিয়েই, মানে যেটা এখন তারা করতে চাইছে সরকারের পক্ষ থেকে, এই প্রশাসন যন্ত্র দিয়ে যেটা করতে চাইছে, এইটা আমি আজকে এখানে খুব সফট ভাষায় বলি, নতুন সংকটের জন্ম দেবে এবং এই সংকটকে দীর্ঘদিন জিয়ে রাখবে। আরও যদি ইমিডিয়েট এইটাকে করি,
কারণ এটা মনে রাখেন খালি ছাই চাপা আগুন না, এটা তুষের আগুনের মতো হয়ে আছে। এইবারে যে পরিমাণ এইবারের আন্দোলন, আমি আশা করবো যে মেজবা কামাল স্যার, উনি তো একজন বিশিষ্ট গবেষকও বটে, উনি অনেক গবেষণা করেছেন। আমি ওনার মতো মানুষকে বলবো গবেষণা করে আমাদেরকে একটু বলেন তো, এইবারে যে পরিমাণ একেবারে তৃণমূলের উপজেলা পর্যায়ে ছাত্রদের কাছে এই ধরনের নাড়া পড়েছে, অতীতে কোন দিন কোন সংগ্রামের এরকম নাড়া পড়েছে? এবং একটু তাকিয়ে দেখুন ওইখানে যে খবর নেন যে তারা মনে করছে যে এরা আমাদের কথা শোনে না, আমাদেরকে অপমান করছে, যার যার মতো করে বুঝে পঞ্চীভূত ঘোপের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এরাই তো তরুণ। 18 সালে যারা আন্দোলন করেছে এখনো তারা আছে, নিরাপদ সড়কে যারা আন্দোলন করেছে তারা কিন্তু ইউনিভার্সিটির ছাত্র হয়ে এই আন্দোলনে যুক্ত হয়েছে। তাহলে আজকে যারা আপনি যদি জোর করে দমন করেন, আগামীতে কিন্তু তারাই দেশের অন্যতম নাগরিক হিসাবে সামনে আসবে। তাহলে আপনি যদি এখনো পর্যন্ত এদের ভাষা না বোঝেন তাহলে এটি একটা ভুল হবে। আর একটা মনে রাখতে হবে, শেষে যেখানে আসছি, এইটি একটা পুরো রাজনৈতিক সংকটে রূপান্তরিত হয়েছে। সুতরাং রাজনৈতিকভাবে সমাধানের জন্য আমি এই কথাটা খুব সফট ভাষা বলি। আপনি বলেন তো, ক্ষমতায় কে আছে আগে তাকায়েন না, ধরেন বামপন্থী অন্য দল ক্ষমতায় আছে, এত বড় হত্যাকাণ্ডের পরে এবং এত বড় ধ্বংসযজ্ঞ যারা ঠেকাইতে পারলো না, তাদের কি আর ক্ষমতায় থাকার অধিকার? আমি আসবো আপনার কাছে। আপনার শেষ কথাটা ধরেই আমি একটু স্যারের কাছে যাচ্ছি। স্যার, রাজনৈতিক সংকট যেটা সৃষ্টি হচ্ছে এই বিষয়টা বলে, এই বিষয়টাতে আমি আপনার শুনুন, মানে রাজনৈতিক সংকটটা স্পষ্ট। মানে এ দেশে কিন্তু মানে যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন এবং যারা সাম্প্রদায়িকতাবাদী, হ্যাঁ, যারা ধর্মভিত্তিক রাজনীতির স্বার্থে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, এই দুটো শক্তির মধ্যে লড়াইটা বহুকাল ধরে চলছে। হ্যাঁ, তো এই জায়গায় আপনার আজকে এই জিনিসটা নতুন করে সামনে এসছে। কিন্তু মানে সেই লড়াইটা কিন্তু করতে হবে, সেটা রাজনৈতিক দলকে করতে হবে, যে যারা এর দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন তারা, এবং সেটা তো মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণকারী দল তো একটা নয়, অনেক দল আছে, তাদেরকে ঐক্যবদ্ধ করার একটা দায়িত্ব আছে। আবার উল্টো দিকে যারা মুক্তিযুদ্ধ বিরোধী তারা কিন্তু ঐক্যবদ্ধ, হ্যাঁ, এবং তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এই যে ধ্বংসযজ্ঞের কাজেও তারা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছে। কাজেই এর সাথে সাধারণ ছাত্রদের সেভাবে সম্পর্ক ছিল না। কাজেই সেই আন্দোলনটা আলাদা পর্যায়ে, আলাদা বিষয়, সেটা করে যেতে হবে। কিন্তু আমি জনাব রুহিন হোসেন প্রিন্সের সাথে খুবই একমত যে দেখুন, আজকে ছাত্র সমাজ যে জায়গাটায় আছে তারা কিন্তু, মানে আমি বলবো যে অতীতের যে কোনো সময়, আমি অন্তত স্বাধীন বাংলাদেশের 52 বছরের কথা বলি, হ্যাঁ, এই 52 বছরে 53 বছরে এভাবে একেবারে শেকড় থেকে শিখর পর্যন্ত ছাত্ররা ঐক্যবদ্ধভাবে এর আগে কখনো নামেনি। এর আগে কিন্তু ছাত্র আন্দোলনের সুবাদ ধরে সামরিক শাসনের পতন পর্যন্ত হয়ে গেছে, কিন্তু এরকম ঐক্যবদ্ধ ছাত্র সমাজ আমরা দেখিনি। তো এই স্টুডেন্ট পাওয়ারকে কিন্তু উপেক্ষা করা উচিত হবে না। এবং সেই জায়গায় আমি মনে করি যে আপনার এখন এদেরকে আপনার যদি আমরা রাষ্ট্র ক্ষমতাকে প্রয়োগ করে থামাতে চাই, সেইটা করে সাময়িকভাবে হয়তো সম্ভব হতে পারে, আপনি দীর্ঘমেয়াদীভাবে কতখানি সম্ভব হবে আমি জানি না, ইতিহাস কিন্তু সেটা বলে না। তো সেই জায়গায় আমার যেটা কনক্লুশন সেটা হচ্ছে যে এইখানে কিন্তু আপনার নেগোসিয়েশনের জায়গা আছে। এইখানে আপনাকে ছাত্রদের আস্থা অর্জন করে, এই ছাত্ররা কিন্তু দেখুন, তারা বাংলাদেশের পতাকা নিয়ে মিছিল করেছে, এই ছাত্ররা বাংলাদেশের মানচিত্রকে মাথায় ধারণ করে আন্দোলন করেছে। তো আমি শেষ করছি, তো কাজে এই ছাত্রদের উপর আস্থা রেখে তাদের সাথে আলোচনা করে, হ্যাঁ, এবং তাদের যে দাবিগুলো সেগুলো পর্যালোচিত হচ্ছে, তাদের প্রতি আমাদের মাননীয় আইনমন্ত্রী যে কথা দিয়েছিলেন সেই কথা রক্ষিত হচ্ছে এবং এই বিষয়ে কাজ এগোচ্ছে, এই ব্যবস্থাটাকে নিয়ে, যেটা একটা কমিশন গঠন করার মাধ্যমে হতে পারে বলে আমি বললাম, দিয়ে যদি আমরা ছাত্রদেরকে আস্থায় নিতে পারি এবং তাদের আস্থা অর্জন করতে পারি, তাহলে আমি মনে করি সরকারের সাথে, রাষ্ট্রের সাথে তাদের দূরত্ব কমে আসবে এবং আমরা আগামীতে একসাথে, হ্যাঁ, আরও যে বৃহত্তর মানে আমাদের রাষ্ট্রের মানে সার্বভৌমত্ব বিরোধী যে শক্তি আছে তাকে মোকাবেলা করতে পারবো। স্যার, আপনি এই নেগোসিয়েশনের কথাটা বললেন,
এই নেগোসিয়েশনটা কার সাথে কার হবে, কিভাবে হবে, এই বিষয়টা একটু যদি স্যার একটু শুনুন, এটা তো মাল্টি পার্টি বা মাল্টিল্যাটারাল অ্যারেঞ্জমেন্ট, মানে নিশ্চয়ই ধরেন সরকারে যারা দায়িত্বে আছেন, সরকারের এক্ষেত্রে প্রধান দায়িত্ব, কিন্তু সেখানে ছাত্র সমাজ তো আরেকটা পক্ষ। হ্যাঁ, তো এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তো তাদের সাথেই তো নেগোসিয়েশনটা হতে হবে। কিন্তু এই ক্ষেত্রে শুধু সরকারের মন্ত্রীরা করবেন তা নয়। হ্যাঁ, এই ক্ষেত্রে শিক্ষাবিদ আছেন, সাংবাদিক আছেন, সমাজের বিভিন্ন স্তরে সম্মানিত মানুষজন আছেন, যারা আপনার মানে কোনো ভেস্টেড ইন্টারেস্টকে রিপ্রেজেন্ট করেন না, যারা জাতীয় স্বার্থকে প্রতিনিধিত্ব করবেন, যারা ছাত্রদেরকে সন্তানের মতো বুকে ধারণ করবেন এবং রাষ্ট্রের মঙ্গলকেও এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যারা ধারণ করেন, তাদেরকেও তারা ধারণ করবেন। এইরকমভাবেই কিন্তু এটা হতে পারে। স্যার, আপনি অনুপ্রবেশকারীর কথা বলেছেন, তো এখানে ছাত্রদের যে আন্দোলন, যে অনুপ্রবেশকারী যাদের কথা আপনি বললেন, তাহলে নেগোসিয়েশনটা শুধু ছাত্রদের সাথে হলেই কি সংকট সমাধানটা হয়ে যাবে? শুনুন, আসলে আমি তো একটা কথা বলেছি, এটা সারা দেশে আজকে বহুল আলোচিত, যে এই আন্দোলনটা ছাত্রদের কাঁধে বন্দুক রেখে আরেক পক্ষ ফায়ার করার চেষ্টা করছে, শুধু ফায়ার না, ধ্বংসযজ্ঞ করার চেষ্টা করেছে। তো সেই জায়গায় যদি আপনার তাদের মানে যদি ছাত্রদের সাথে আমরা যদি সমঝোতায় পৌঁছতে পারি, ছাত্রদের যে ন্যায়সঙ্গত বেদনাগুলো আছে সেই জায়গাগুলোর যদি আমরা উপশম করতে পারি, হ্যাঁ, যেমন ধরেন একটা বিষয় হচ্ছে ছাত্রদের এই 8 দফার মধ্যে আছে কি, আছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনার প্রশাসন কর্তৃক সিট বন্টন করতে হবে। এটা তো শুধু আপনার আওয়ামী লীগের শাসনামলে না, এর আগে বিএনপি শাসনামলে, জাতীয় পার্টির শাসনামলে, সব শাসনামলে আমরা দেখেছি শাসকদের যে দলই ক্ষমতায় থাকুক, সিট বন্টনে তো সাধারণ ছাত্ররা জাস্টিস পায় না। হ্যাঁ, তো এই যে আপনার পায় না, তো ছাত্ররা আজকে মফস্বল থেকে 95% ছাত্র আসে, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তো সেইখানে আপনার সেই ছাত্ররা তারা সেখানে যেন জাস্টিস পায় সেটা তো এনশিওর করতে হবে। হ্যাঁ, তো সেই জায়গাগুলো তো করার জন্য আপনার অনেক পক্ষ যুক্ত, জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেভাবে সাজানোর ব্যাপার আছে। হ্যাঁ, আপনার সেইভাবে আপনার এই কাজগুলো করে ছাত্রদের যে বেদনা, সেই বেদনাটাকে বুঝতে হবে এবং সেটাকে আপনার সেইটা সুরাহা করতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। জনাব রুহুল প্রিন্স, আপনি রাজনৈতিক সংকট দিয়ে আপনার শেষ করেছিলাম। আপনার কাছে আমি কিছু রাজনৈতিক দলগুলো একটু বক্তব্য নিয়ে আসছি। সেটা হচ্ছে আজকে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে নৈরাজ্যের দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি, এবং ইসলামী আন্দোলন তারা বলছে সকল দল এবং পেশাজীবীদের ঐক্য চায় এই সরকার পতনের ক্ষেত্রে। পাশাপাশি 14 দলের সঙ্গে আপনি জানেন যে আজকে তাদের একটা বৈঠক হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক করার কথা রয়েছে। সেখান থেকে বলা হয়েছে দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে 14 দল সক্রিয় এবং কোটা সংস্কার আন্দোলনে ভর করে স্বাধীনতা বিরোধী অশুভ শক্তি ধ্বংস চালিয়েছে। এই দুটো বিষয় নিয়ে আপনার কাছে আমি একটু এই বিষয়ে যাওয়ার আগে একটু বলি। দেখুন, প্রথমে আন্দোলন নিয়ে একটা শেষ কথাটা, মানে এই আলোচনার জন্য শেষ কথা বলে এখন বলছি। আমরা এটা বহুদিন ধরে বলি, বামপন্থীরা, আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ আমাদের বামপন্থী, আমাদের একটা জোট আছে এবং আমাদেরও বক্তব্য আছে, আমি সেটা নিয়েই কথা বলবো। সেইখানে আমরা কিন্তু প্রথম সেই 14 সালে বিশেষ করে সেই দিকে 2 মিনিটের মধ্যে একেবারে 2 মিনিটে হয়ে যাবে, আমরা বলেছিলাম যে আন্দোলন করার অধিকার আছে, সহিংসতা করার অধিকার কারণ নেই, মনে রাখা দরকার। এটা একটা। আরেকটা মনে রাখতে হবে, বাংলাদেশ যখন বিবেচনা করি আমাদের দিক থেকে বলি, আপনি যদি পুরো সংকটের সমাধান চাইলে 4টা শত্রুর হাত থেকে দেশটাকে বাঁচাইতে হবে, নাহলে পারবেন না। তার একটা হচ্ছে গণতন্ত্রহীনতা, একটা হচ্ছে লুটপাটতন্ত্র, একটা হচ্ছে সাম্প্রদায়িকতা, আর একটা হচ্ছে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদী শক্তির লুটপাট, মানে তাদের জায়গা থেকে। তাহলে আপনি এইটা ছাড়া পিসমিল সলিউশনে বেশি দূর আগাইতে পারবেন না, কিন্তু তারপরেও কিছু জায়গায় করতে হবে। এখন যেটা বলছেন, এখন যেটা আমরা বলেছি, মনে রাখতে হবে এই যে 4 শত্রু আপনি হিসাব করে, তাহলে আপনি যারা এইখানে তো আমরা স্বাধীনতা বিরোধী শক্তি বাদ, তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে আস্থায় নিয়েই আপনার কাজ করতে হবে। এই জন্য আমরা আমাদের বামপন্থী জোট অন্য বলেছি, একদিকে সরকারি দলের বলয়, আর একদিকে যারা 71-এর ঘাতকদের নিয়ে রাজনীতি করছে ওই বলয়ের বাইরে অন্যান্য শক্তিকে আস্থায় নিয়ে এই কাজটা করতে হবে। আর এইটা বাস্তবতা এখন বাংলাদেশে দাঁড়িয়ে গেছে যে সরকারের আমলে এত বড় একটা হত্যাযজ্ঞ হয়, তার আমলে এত বড় একটা ধ্বংসযজ্ঞ হয়, যারা এটা ঠেকাতে পারে না, আগে তো তাকে বলতে হবে যে আমি আর ক্ষমতায় নাই, সুতরাং নেক্সট পজিশন কিভাবে যাবো, আসো আমরা কথা বলি।
আর নিঃসন্দেহে সেই আলোচনা ৭১-এর ঘাতকরা বাদ থাকবে, তাদেরকে আনার কোনো দরকার নেই। কিন্তু আপনাকে তো ঠিক করতে হবে যে ক্ষমতা থেকে আমি চলে যাব, কিন্তু আগামীতে কিভাবে একটা মানে আমাদের সলিউশন, আমরা যেটা কমিউনিস্ট পার্টি থেকে বলি, নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করতে হবে, করে একটা ভালো নির্বাচনের দিকে যেতে হবে। আর এটা ৯০ আমাদের সামনে একটা উদাহরণ আছে যে কিভাবে আমরা একটা নীতিগত পজিশন, আচরণবিধি যেটা নিয়ে করতে পারি, তাতে করে আমাদের দেশে যে ক্ষতগুলো রয়ে গেছে, ধরেন একটা প্রতিষ্ঠান নাই, আমাদের এই যে ছাত্রদের যে কথাটা একটা পয়েন্ট তো ছোট করে উনি মনে করিয়ে দিলেন, তো কারেক্ট, যে সরকার ক্ষমতায় তাদের আধিপত্যটাই প্রধান হয়ে যায় সিট থেকে শুরু করেই। তাহলে পুরো প্রশাসন সহ সব কাজটা যদি আপনি না করতে পারেন তাহলে হবে না। তাহলে সেটা আস্থায় নেওয়ার আগে সরকারের ভূমিকা কি, সে কি করছে, এটা নির্ভর করছে কিন্তু এটার উপর। না হলে এই যে রাজনীতি দেখবেন এই 14 দল সরকারি বয়ান তারা পাল্টাপাল্টি করবে, আবার অন্যরা জামাতাশ্রয়ী দলগুলো একরকম করবে, আর আমরা বামপন্থীরা আমাদের দিক থেকে কথা বলবো। কিন্তু আপনি এই পুরোটা সমাজের জন্য সরকারকে ক্ষমতা থেকে সরে যেয়ে একটা ভালো নির্বাচন করার জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার করে করতে হবে। এবং বাংলাদেশের কতকগুলো ওই যে বললাম যে সাংগঠনিক যে মানে আমাদের অতগুলো যে প্রতিষ্ঠান আছে সেগুলো গড়ে তোলার দিকে অগ্রসর। ধন্যবাদ। আমরা একদম শেষ মুহূর্তের একটা কথা, জনাব রহিন হোসেন প্রিন্স বললেন যে ধ্বংসযজ্ঞ ঠেকাতে ব্যর্থতার কথা সরকারের, সেটা বললেন, এবং তার জন্য সরকারের পদত্যাগের কথা, হত্যাযজ্ঞ। হ্যাঁ, আমি মনে করি যে হত্যাযজ্ঞের প্রতিটি হত্যার আপনার বিচার করতে হবে। হ্যাঁ, এটা তো বটেই, এবং তার জন্য যারা দায়ী তিনি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও হয়ে থাকেন, হ্যাঁ, কিংবা তিনি যেই হন না কেন, এবং প্রধানমন্ত্রী আজকেও বলেছেন যে যত হত্যা হয়েছে এই বিচারের বিষয়ে। কিন্তু আমি মনে করি যে রহিন হোসেন প্রিন্স ভাই যদি এই কথাও বলতেন যে যারা এই ধ্বংসযজ্ঞ ঘটালো, হ্যাঁ, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা। ধন্যবাদ আপনার দুজনকে বাংলা মিশন আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।